প্রতীক্ষার প্রহর যখন দীর্ঘ হয়, ভালোবাসার কষ্ট তখন আরও গাঢ় হয়। পদ্মজার হৃদয়ে জমে থাকা শত শব্দ সে তো কাউকে বলা হয়নি। আজ সেই না বলা কথাগুলো একে একে ঝরে পড়বে শব্দ হয়ে, কান্না হয়ে। আর আমি রোকসানা তোমাদের শোনাবো সেই অনুভবের গল্প পদ্মজার ভাষায়। এটি ইলমা বেহরৌজের লেখা পদ্মজা উপন্যাসের 16তম পর্ব। চোখ বন্ধ করে শোনো, মনের ভেতর খুঁজে নাও সেই মানুষটাকে যাকে তুমি আজও ভুলে যেতে পারোনি। পর্ব নাম্বার 16। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমের নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণিক্ষণ উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা খুলতে হবে না, আপনি ভয় পাবেন না, প্লিজ আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত, কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবুও সাবধানের মার নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা। সুন্দর নাম, আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাহ! আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এইরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো। বাকিরা কোথায় গেছে? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু, আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদ্মজার কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায় বলেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনও আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুক্কা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি? কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট কইরা ম্যাক খান আইয়া পড়ল তো। তে আপনি কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোর্শেদদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কি যুক্তিসঙ্গত? সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসীই পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি। প্রবল উৎসাহ নিয়ে বলেন, হ্যার পরের বউ জানে না? থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়া কইরা? হ। এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়।
আমার সাথে সংসার করতে চায় না, তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিব না। রমিজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন, আপনারা জায়গা করে দেওয়ান আমার কাম, আপনি চিন্তা করেন না। মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তী চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাহেন, আমি আরও কয়জনে লইয়া আইতাছি। রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সৈয়দ, রাজীব, মালেক, কামরুলকে নিয়ে ফিরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার, তাই তিনি মাথার ওপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন। পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, এরপর কাঁচি কোমরে গুজে নিল, আয়তল কুরসি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি, এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু এখনও করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, আনন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি? এতক্ষণ বলল বৃষ্টি কমলে চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো। শ্যামল বর্ণের একজন পুরুষ, থুতনির মাঝখানে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাটতারা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠোনে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজালি চেঁচিয়ে ডাকেন, কইরে মোর্শেদ দা, আকাম কইরা এখন লুকাই আসোস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলো কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো। তাহলে পদ্মজা এইটারই ভয় পাচ্ছিল? আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়তের স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে? আমির কথা শেষ করতে পারল না। রমিজালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপ মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর সাইডা দিমো? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমির রাগে শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সৈয়দের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন। আধার নেমে এসেছে।
আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরলো। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলল, শিউলির আম্মা কয়েকজনের লইয়া মাইয়াডারে বাইর কইরা আনো। লুকাইছে নটি, গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতজাত হয়ে বসে কাঁপছে, দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটা কথা কানে এসেছে, চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো, দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমল তার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছলো না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। 3-4 মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উড়ে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো, চেঁচিয়ে উঠলো, আমার আপারে এমনে ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা আপনি আমার বোনকে এভাবে ধরছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরে গেছিল, এজন্য খালি বাড়ির ব্যাঠা ছেঁড়া ডাইকাই না রস কমাইছে। পূর্ণার গা রিরি করে উঠল, তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন হ্যার মাইয়াটাও এমন হইছে, নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মাই এক বেশ্যা, মাইয়ারে বানাইছে আরেক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব, আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হতে মনে হচ্ছে কোনো পেতাত্তা রাগে ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো, পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই এই বান্দিরে বান্ধা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈয়দ সহ আরও 3-4 এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্ত্যক্ত হলো। কয়েকটা কালো হাত নিজের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমল তার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। এই ছিল আমি পদ্মজা উপন্যাসের 16তম পর্ব। ভালোবাসা সবসময় পাশে থাকে না, কিছু কিছু ভালোবাসা থেকে যায় গল্প হয়ে, কান্না হয়ে, স্মৃতির মতো নিঃশব্দ কোনো সন্ধ্যায়। তুমি ছিলে এই পর্বের সাক্ষী, এই আবেগ, এই হাহাকার, এই নীরব ভালোবাসার। তোমার একটা লাইক, একটা মন্তব্য আমাদের আগামী পর্বের প্রেরণা হতে পারে। আর যদি এই গল্প হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই রোকসানাস লাইফ ক্যানভাস সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পদ্মজার নতুন অধ্যায়ে। ভালোবাসা নিয়ে বিদায়ের বেলা হৃদয়ে রয়ে যাক পদ্মজার কথা। আল্লাহ হাফেজ।